চট্টগ্রাম আদালতের এজলাসে ২০০৫ সালের ৩ অক্টোবর বোমা হামলা করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হন নিষিদ্ধ সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে থাকা আব্দুল মালেক। তার সঙ্গে এ মামলায় আরও আসামি হন শায়খ আব্দুর রহমান সহ ৭ জন। শুধু আব্দুল মালেকই নন, কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০-র বেশি বন্দীকে এখনও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে জঙ্গি ও দুর্ধর্ষ অপরাধীরাও রয়েছে। এছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত ১ ডজন শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী জামিন নিয়ে বেরিয়ে এসেছে। অপরাধ বিশ্লেষকদের মতে এসব ব্যক্তি বাইরে থাকলে তাদের পুরনো নেটওয়ার্ক পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলা বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেয়। পাল্টে যায় পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ও কূটনৈতিক কৌশল। অভিবাসন থেকে ব্যাংক লেনদেন, গোয়েন্দা তথ্য বিনিময় থেকে উন্নয়ন সহায়তা, সবকিছুই নতুন করে সাজানো হয় সন্ত্রাস বিরোধী কাঠামোর অধীনে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ক্ষেত্রে রাজনৈতিক জোট, ধর্মভিত্তিক দল, মাদ্রাসা শিক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিটি বিষয়ে কড়া নজরদারি শুরু হয়। এ বৈশ্বিক প্রেক্ষাপটে ২০০১ সালের অক্টোবরে ক্ষমতায় আসে বিএনপি জামাত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার। বৈশ্বিক ভূরাজনীতির এ অস্থির ও জটিল পরিস্থিতিতে বাংলাদেশেও উগ্রপন্থা মাথাচাড়া দেয়। ২০০৫ সালের ১৭ই আগস্ট একযোগে ৬৩টি জেলায় ঘটে বোমা হামলার ঘটনা। এতে বিচারক সহ ২ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন। এর পরপরই আন্তর্জাতিক মহলের চাপে পড়ে তৎকালীন বিএনপি জামাত সরকার। উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই সময় গঠন করা হয় পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরবর্তী সময়ে এ বাহিনীর অভিযানে গ্রেফতার হয় বাংলা ভাই সহ শীর্ষ পর্যায়ের জঙ্গি নেতারা। ২০০৭ সালের ৩০ মার্চ জেএমবি জেএমজেবির শীর্ষ নেতৃত্বে থাকা আব্দুর রহমান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আব্দুল আওয়াল, খালেদ সাইফুল্লাহ, আতাউর রহমান সানি ও ইফতেখার হাসান আল মামুনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে আরও শতাধিক জেএমবি ক্যাডারকে গ্রেফতার করে পুলিশ। শীর্ষ নেতৃত্বকে হারিয়ে সংগঠনটির অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এর ১ দশক পর ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটে, যা বাংলাদেশের জঙ্গিবাদ পরিস্থিতিকে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ওই হামলায় ২০ জন বিদেশি সহ ২৯ জন প্রাণ হারান। ওই ঘটনার পর সরকার জঙ্গি বিরোধী অভিযানে কঠোর অবস্থান নেয় এবং বিভিন্ন জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করা হয়। তবে ওই সময় জঙ্গি দমনের অভিযানের ধরন নিয়েও বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জঙ্গিবাদ দমনের নামে হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের ঘটনাও ঘটেছে। এদিকে কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশের ১৭টি কারাগারের বন্দীরা বিশৃঙ্খলা সৃষ্টি ও বিদ্রোহ করে পালিয়ে যায় নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা কারাগারের প্রায় সব বন্দী। আরও বেশ কয়েকটি কারাগারেও বন্দী পালানোর ঘটনা ঘটে ওই সময়। এর মধ্যে নরসিংদী কারাগার থেকে ৮২৬, শেরপুর থেকে ৫০০, সাতক্ষীরা থেকে ৬০০, কুষ্টিয়া কারাগার থেকে ১০৫ ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঝুঁকিপূর্ণ ২০০ বন্দী পালিয়ে যায়। সব মিলিয়ে দেশের বিভিন্ন কারাগার থেকে ওই সময় পালিয়ে যায় ২,২৩২ বন্দী। পরে ১,৪৫০ বন্দী আত্মসমর্পণ কিংবা গ্রেফতার হয়। বাকি ৭ শতাধিক এখনও পলাতক, যার মধ্যে জঙ্গিবাদ মামলার আসামি ও চরমপন্থী সন্ত্রাসীরাও রয়েছে। এ তথ্য নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক এআইজি জান্নাতুল ফেরদৌস বণিক বার্তাকে বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো ৭ শতাধিক বন্দী পলাতক। তাদের গ্রেফতারে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এসব বন্দীর মধ্যে দুর্ধর্ষ সন্ত্রাসীও রয়েছে। বিশেষজ্ঞদের মতে পলাতক এসব বন্দীকে বিশেষ করে জঙ্গিবাদ মামলার আসামি ও উগ্রপন্থীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে আগামী সরকারের জন্য তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ বাইরে অবস্থান করলে তারা পুনরায় নিজেদের নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবে, আশ্রয় ও অর্থায়নের ব্যবস্থা করতে পারে এবং রাষ্ট্রীয় নজরদারির বাইরে গিয়ে সংগঠিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বলেন, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হতে হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তার শক্ত হাতে দমন করতে হবে। সেই সঙ্গে আমরা সরকার গঠন করতে পারলে এগুলো খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করব। নির্বাচিত নতুন সরকারকে সন্ত্রাসবাদের এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। তিনি বণিক বার্তাকে বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক প্রথম দিন থেকে সব অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিতে হবে। তাহলে বৈশ্বিকভাবে দেশের অবস্থান আরও অবনতির আশঙ্কা রয়েছে। তবে এটা নির্ভর করে কারা সরকার গঠন করছে তাদের উপর। ২০০১ সাল থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় ছিল, তাদের জোট সঙ্গীও ছিল।
এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। বিএনপি যদি ক্ষমতায় আসে অনেকটাই এককভাবে ভূমিকা নিতে পারবে। যদিও সত্যিকার অর্থে অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়, তাহলে পরিস্থিতি ভালো করা সম্ভব। পালিয়ে যাওয়া দুর্ধর্ষ অপরাধীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসাইন। তিনি বণিক বার্তাকে বলেন, পালিয়ে যাওয়া কারাবন্দীদের উদ্ধারে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিচ্ছিন্নভাবে এসব কারাবন্দীকে উদ্ধার করে পুনরায় কারাগারে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে এখনো যাদের ফেরানো হয়নি তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।